ফ্রেন্ডস, তোমাদের সবাইকে সুরজিৎমানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ক্লাস 6-এর ভূগোলের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির 10 নম্বর সেটের বেলুর হাই স্কুল এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তুমি ভিডিওটি না টেনে পুরো দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধুদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তর করে জানাতে সাহায্য করো। আলোচনা শুরু করছি। 1 থেকে শূন্যস্থান পূরণ করো। 1.1 থেকে ভূত্বকের 4 ভাগের 1 ভাগ মাত্র ড্যাশ। উত্তরটি হলো স্থল। স্থলভাগও বলতে পারো। 1.2 থেকে রাশিয়ার গবেষণা কেন্দ্রটির নাম ড্যাশ। উত্তর হলো ভস্টক। 1.3 থেকে তাপমাত্রা বা উষ্ণতা হলো ড্যাশ এর পরিমাপ। উত্তরটি হলো তাপের পরিমাপ। 1.4 থেকে জলদাপাড়া একটি ড্যাশ। উত্তরটি হলো অভয়ারণ্য। 2 থেকে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 2.1 থেকে কালো মাটির জলধারণ ক্ষমতা খুব বেশি। ঠিক। 2.2 থেকে পৃথিবীর মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয় রাজস্থানে। ভুল। সর্বাধিক বৃষ্টিপাত হয় মৌসিনরামে, চেরাপুঞ্জির মৌসিনরামে। তারপরে 2.3 থেকে সমুদ্র থেকে দূরত্ব বাড়লে জলবায়ু চরম ভাপন হয়। ঠিক। ভিনসন ম্যাসিভ হলো একটি জীবন্ত আগ্নেয়গিরি। ভুল। ভিনসন ম্যাসিভ হলো আন্টার্কটিকার উচ্চতম শৃঙ্গ। আর আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম হলো মাউন্ট এরেবাস। ওকে। 3 থেকে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলা। কস্তম্ভে রয়েছে ঘানা, লো, পেঙ্গুইন, হাইগ্রোমিটার, পানীয় ফসল। খস্তম্ভে রয়েছে বায়ুর আর্দ্রতা মাপা হয়, চা, কফি, পাখিরালয়, শুষ্ক ও উষ্ণবায়ু, আন্টার্কটিকা। তাহলে ঘানা হচ্ছে সিতে, পাখিরালয়। লু হচ্ছে শুষ্ক ও উষ্ণবায়ু ডিতে। পেঙ্গুইন হচ্ছে ইতে, আন্টার্কটিকা বসবাসকারী স্থায়ী বাসিন্দা। হাইগ্রোমিটারের সাহায্যে এতে বায়ুর আর্দ্রতা মাপা হয়। পানীয় ফসল হল বিতে, চা, কফি। এরপরে 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো দুটি। 4.1 মেরু জ্যোতি কি? উত্তর অরোরা একটি ল্যাটিন শব্দ। এর অর্থ হলো সূর্যোদয়। মেরু অঞ্চলে রাতের আকাশে মাঝে মাঝে সবুজ, নীল, লাল, সোনালী বা রামধনুর মতো আলো জ্যোতি দেখতে পাওয়া যায়। একে মেরু জ্যোতি বলে। উত্তর মেরুতে এর নাম অরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ মেরুতে এর নাম অরোরা অস্ট্রালিস। বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ারের অতি সক্রিয় কণাগুলির তড়িৎ বিশ্লেষণের পরে এর সৃষ্টি হয়। 4.2 কেন অরণ্য সংরক্ষণ করা হচ্ছে? উত্তরটি তোমরা এইভাবে লিখবে। অরণ্য সংরক্ষণের কারণগুলি হলো অরণ্যের গাছ ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে। গাছ বাতাসে যোগ করে প্রাণীদের শ্বাস নেওয়ার পক্ষে একান্ত প্রয়োজনীয় অক্সিজেন দেয়। বিতে অরণ্য থেকে উৎপন্ন জলীয় বাষ্প মেঘ তৈরি করে বৃষ্টিপাত ঘটায়। 3 নম্বরে লিখবে ধুলো শোষণ করে অরণ্য বাতাসকে বিশুদ্ধ রাখে। 4 নম্বরে লিখবে বন্যা ও খরা নিয়ন্ত্রণে অরণ্য বিশেষ ভূমিকা গ্রহণ করে। 5 নম্বরে লিখবে গাছের শিকড় মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে, তাই অরণ্য মাটি ক্ষয় রোধ করে। 4.3 থেকে পৃথিবীকে কেন নীল গ্রহ বলা হয়? উত্তর পৃথিবীর প্রায় 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। পৃথিবীর 3 ভাগ জলের জন্য মহাকাশ থেকে পৃথিবীকে নীল গ্রহকে ন্যায় দেখায়, এই জন্য পৃথিবীকে নীল গ্রহ বলে। 4.4 থেকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কি বোঝো? সংজ্ঞা জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের প্রতিপাদ ঢালে জলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটিয়ে যখন অনুপাত ঢালে পৌঁছায় তখন তাতে জলীয় বাষ্প কমে যাওয়ায় বৃষ্টিপাতও কমে যায়, তাই এই অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে।
উদাহরণ, আরব সাগর থেকে আসা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বতে পশ্চিমে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু যখন পর্বতের পূর্ব ঢালে আসে তখন জলীয় বাষ্প অভাবে সেখানে বৃষ্টিপাত কম হয় বলে এখানে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে। মেঘালয় শিলং বৃষ্টির ছায়া অঞ্চল। 4.5 ঝুম চাষ কি? উত্তর, ভারতের উত্তর পূর্বাঞ্চলের গারো, খাসি, নাগা প্রভৃতি আদিবাসী মানুষ বন কেটে পুড়িয়ে চাষের জমি তৈরি করে। সেখানে বৃষ্টির জলের সাহায্যে আলু, ভুট্টা, সবজি প্রভৃতি চাষ করে। 2-3 বছর চাষ করার পর সেই জমির উর্বরতা কমে যাওয়ায় সেই স্থান ত্যাগ করে একইভাবে অন্য স্থানে জমি তৈরি করে চাষ করে। এই কৃষিকাজ স্থানান্তর কৃষি বা ঝুম নামে পরিচিত। উড়িষ্যায় একে পুডু, কেরালায় পোনম নামে পরিচিত। 5 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো দুটি। প্রথম প্রশ্ন 5.1 জলচক্রটি চিত্রসহ বুঝিয়ে দাও। উত্তর, জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন বরফ তুষার রূপে আকাশে আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে। জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র। এই ছবিটি লক্ষ্য করো। ছবিটি দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে খাতায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের বইতেও রয়েছে, টেক্সট বইতেও রয়েছে, ওখান থেকেও ছবিটি প্র্যাকটিস করতে পারো। সূর্যের তাপে নদ, নদী, জলাশয়, সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে। জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা। জলীয় বাষ্পযুক্ত বাতাস উপরের দিকে উঠে যায়। উপরে ঠান্ডা বায়ুস্তরের সংস্পর্শে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং ধূলিকণাকে আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেড়ায়। অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে গিয়ে বড় জলকণায় পরিণত হয়। আরও উপরে উঠলে এই জলকণা ঠান্ডার সংস্পর্শে বরফকণায় পরিণত হয়। বাতাসের থেকে ভারী বলে তা আর ভেসে বেড়াতে পারে না। বৃষ্টি বা তুষাররূপে পৃথিবীতে নেমে আসে। এই বৃষ্টির জল নদী বা সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার তা বাষ্প হয়ে বাতাসে মেশে। জলের এই 3 অবস্থার পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে, তাকে জলচক্র বলে। 5.2 দাগে ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব কতখানি আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব অপরিসীম, তাই ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। প্রভাবগুলি হলো: 1 নম্বরে বৃষ্টিপাত। ভারতের মোট বৃষ্টিপাতের 90% মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে। এই বায়ুর প্রভাবে মেঘালয়ের মৌসুমী গ্রামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আবার ভারতের করমণ্ডল উপকূলে মৌসুমী বায়ুর জন্য বর্ষাকালে এবং শীতকালে বছরে 2 বার বৃষ্টি হয়। 2 নম্বর ঋতু পরিবর্তন। মৌসুমী বায়ুর আগমন অর্থাৎ বর্ষাকালে ও প্রত্যাবর্তন অর্থাৎ শরৎকালে আসার মধ্য দিয়ে ঋতু পরিবর্তন সংঘটিত হয়। 3 নম্বর আর্দ্র গ্রীষ্ম, শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালের মৌসুমী বৃষ্টিপাতের জন্য গ্রীষ্মকাল আর্দ্র হয় এবং শীতকালে মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায় না বলে শীতকাল শুষ্ক হয়। 4 নম্বরে উষ্ণতার হ্রাস। গ্রীষ্মের প্রচণ্ড উষ্ণতার দাবদাহের হাত থেকে মৌসুমী বায়ু রক্ষা করে। প্রাকৃতিক দুর্যোগ। অনেক সময় মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়, আবার বৃষ্টিপাত খুব কম হওয়ার ফলে খরার সৃষ্টি হয়। 5.3 দাগে বিশ্ব উষ্ণায়ন কিভাবে আন্টার্কটিকার জীবজগতের উপর প্রভাব ফেলছে। উত্তরটি তোমরা এইভাবে লিখবে: পৃথিবীর বায়ুমণ্ডলের গড় উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার কারণে আন্টার্কটিকার পুরো বরফের স্তর গলে গেলে সমুদ্রের জলস্তর অনেকটা বেড়ে যাবে। এর ফলে সারা পৃথিবী জুড়ে নানা সংকট দেখা দিতে পারে, যথা উপকূলের নিমজ্জন। পৃথিবীর বিভিন্ন দেশের উপকূলের একটা বিরাট অংশ তলিয়ে যাবে সমুদ্রগর্ভে। প্রতি বছর আন্টার্কটিকার প্রায় 160 মিলিয়ন টন বরফ গলা জল মেরু মহাসাগরে মেশার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে 0.43 মিলিমিটার করে বেড়ে যাচ্ছে। তার 6 নম্বরে এই পয়েন্টটা লিখবে: জীবের অস্তিত্ব বিপন্নতা। জলভাগ ও উপকূলের এবং আন্টার্কটিকা মহাদেশের বহু জীবের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির ফলে উদ্ভিদ প্ল্যাঙ্কটন মারা যাবে। পেঙ্গুইনরা ক্রমশ মহাদেশের অভ্যন্তরের দিকে সরে যাচ্ছে ও বিলুপ্তির মুখে দাঁড়িয়ে আছে, ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্র ব্যাহত হচ্ছে। 5.4 দাগে মাটি সংরক্ষণ করতে হলে কি করা উচিত। মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের যা যা করা উচিত: 1 নম্বরে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। 2 নম্বরে মাটির বেশি গভীরের খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত। 3 নম্বরে পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। 4 নম্বরে গাছ কাটা বন্ধ করা উচিত। 5 নম্বরে অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত। 6 নম্বরে বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট, ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়। 5.5 পৃথিবীর তাপমণ্ডলগুলি চিত্র অঙ্কন করে চিহ্নিত করো।
তোমরা নিশ্চয়ই এই ছবিটা দেখতে পাচ্ছ, একটা পেন্সিল কম্পাসে গোল করবে, গোল করে মাঝখান দিয়ে একটা সরলরেখা টানবে 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা। এই উষ্ণমণ্ডল কতটা দেখিয়েছে এখানে দেখতে পাচ্ছ, 37.5 ডিগ্রি দক্ষিণ থেকে 37.5 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে বা অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলটা হচ্ছে উষ্ণমণ্ডল। তারপরে তোমরা দক্ষিণ নাতিশীতোষ্ণ উষ্ণমণ্ডল কত দূর হচ্ছে না 37.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে 43.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আর উষ্ণতার নাতিশীতোষ্ণ মণ্ডল কত দূর বিস্তৃত না 37.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে শুরু করে 46 ডিগ্রি উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত। এবার হিমমণ্ডল রয়েছে, হিমমণ্ডল হচ্ছে 46 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে শুরু করে একবারে দক্ষিণ মেরু পর্যন্ত, এটা হচ্ছে হিমমণ্ডলের মধ্যে পড়ছে। আর উত্তরে যে হিমমণ্ডলটা রয়েছে সেটা হচ্ছে 46 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে শুরু করে উত্তর মেরু পর্যন্ত অংশটা হচ্ছে হিমমণ্ডল। তাহলে এই ছবিটা আঁকবে তোমরা, একে চিহ্নিত করবে। ওকে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।